সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে টেক কোয়েশ্চেন্স প্র্যাকটিস ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদ স্যার রয়েছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের জন্য 30টি টেক কোয়েশ্চেন্স নিয়ে আসবো এবং এই 30টি আমি সলভ করব এবং সেই সাথে তোমরাও আনসার করার চেষ্টা করবে এবং ক্লাস শেষে তোমরা আমার আনসারের সাথে মিলিয়ে নেবে যে তোমরা 30 থেকে কত পাও। সো চলো দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীরা, মেক টেক কোয়েশ্চেন্স অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, মানে নিচে বাক্যগুলি আমরা টেক কোয়েশ্চেন্স করার জন্য বলা হচ্ছে। ফার্স্ট এক নম্বরে কী দেওয়া আছে, দ্য আইডল ক্যান টু লিটল ফর দ্য সোসাইটি। এই উত্তরটা যদি আমরা করতে চাই তোমরা একটু খেয়াল করো। এক্ষেত্রে আমরা টেক কোয়েশ্চেন্স গঠন করার নিয়ম হচ্ছে, প্রথমে আমাকে অক্সিলারি ভার্বটা লিখতে হয়। তো এখানে ক্যান রয়েছে, এই অক্সিলারি ভার্বটা আমরা লিখব। আমি এখানে খসড়া একটা আনসার শিট তোমাদের দেখিয়ে দিচ্ছি স্পষ্ট বোঝার জন্য। প্রথমে আমরা ক্যান লিখব, আর বাক্যটির যেহেতু এই যে খেয়াল করো লিটল, এই লিটল শব্দটি থাকলে বাক্যটি কিন্তু কি হয়, নেগেটিভ হয়। তো লিটল থাকলে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা এই টেক কোয়েশ্চনটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়। তাহলে এখানে আমরা এটা এই ক্যানের সাথে নট ইউজ করতে পারবো না, তাহলে আমরা নট বাদ দিতে হবে এবং এখানে দি আইডল সাবজেক্টে লিখতে হবে। দি আইডল এখানে সাবজেক্ট, এখানে দি আইডলের পরিবর্তে কী বসবে, আমরা এখানে দি আইডলের পরিবর্তে কী লিখবো, দেই। এবং শেষে প্রশ্ন দেখছি না, এখন বলতে পারো দেই কেন লিখবো, কারণ এখানে দি আইডল বলতে অলসরা বোঝানো হচ্ছে। আরও সহজ করে বলে দিই, যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে তখন এই সাবজেক্টটি প্লুরাল হয়ে যায়, তখন তার পরিবর্তে প্রনাউন হবে কি, দেই। তাহলে দি আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি, এর উত্তরটা হচ্ছে কি ক্যান দেই। আমরা যদি 2 নম্বরটা উত্তর করি, ওয়ান সার্টেনলি নোস ইট, এখানে খেয়াল করো বারবার সাথে কি আছে এস, আর বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা লেখার কথা ডাজেন্ট। কিন্তু খেয়াল রাখবা যখন ওয়ান সাবজেক্ট হিসাবে আসবে তখন এর প্রনাউন হবে দে, আর দের সাথে ডাজেন্ট হয় না, দের সাথে কি হয়, ডোন্ট। তাহলে আমরা কি লিখবো, ডোন্ট দেই। 3 নম্বরটা একটু খেয়াল করো, আমরা যদি লিখি আইডলনেস স্পয়েলস দ্য লেটেড পটেনশিয়ালিটিস ইন এ ম্যান, এখানে খেয়াল করো স্পয়েলস বারবার সাথে কি রয়েছে এস, তাহলে আমরা নিঃসন্দেহে কি লিখবো, আর বাক্যটা অ্যাফার্মেটিভ ডাজেন্ট লিখবো। তাহলে আমরা এখানে লিখবো কি, ডাজেন্ট। ডাজেন্ট, এখানে আইডলনেস হচ্ছে একটা নাম, এই জন্য এর পরিবর্তে ইউজ করবো ইট। এখন পরবর্তী উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, 4 নম্বরটা কী হচ্ছে, নাথিং ইজ সো গ্রেট অ্যাজ এ ডিজাস্টার দ্যান টু বি আইডল, এখানে খেয়াল করো নাথিং ইজ, এখানে রয়েছে ইজ, আর নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ, তাহলে আমরা ইজেন্ট লিখতে পারবো না, জাস্ট ইজ লিখবো। আর নাথিংয়ের পরিবর্তে আমরা জানি থিং যুক্ত হলে সাবজেক্ট, এর প্রনাউন হয় ইট, তাহলে আমরা 4 নম্বরের উত্তরটা হবে কি, খেয়াল করো ইজ ইট, ইজ ইট। এখন 5 নম্বরটা একটু খেয়াল করো, যদি আমরা 5 নম্বরটা বলি, সো ইউ অ্যাজ ওয়েল এজ দ্য আদার স্টুডেন্টস অফ ইউর ক্লাস শুড বি ইন্ডাস্ট্রিয়াস, এই বাক্যটির যদি আমরা টেক কোয়েশ্চেন্স করতে চাই তাহলে আমাকে একটু খেয়াল করো। এখানে প্রশ্ন হইতে পারে, যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে দুটি, ইউ আর হচ্ছে কি দ্য আদার স্টুডেন্ট, এখানে সাবজেক্ট দুটি, তার আগে আমরা অক্সিলারি ভার্বটা লিখে নিই শুড, তাহলে আর বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি লিখবো, স্টুডেন্ট। স্টুডেন্ট, এখন বলতে পারো আমরা সাবজেক্টে কি ইউ লিখবো না আদার স্টুডেন্টের পরিবর্তে দে লিখবো, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা সাবজেক্ট যদি এই যে অ্যাজ ওয়েল এস, এরকম কিছু আরও শব্দ আছে যেমন অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলি দিয়ে যদি আমরা দুইটি সাবজেক্ট লিখতে, তাহলে প্রথম সাবজেক্টটি আমরা লিখবো, এখানে আমরা লিখবো স্টুডেন্ট ইউ, শেষে একটা কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তবে 6 নম্বরটা আমরা দেখি, এ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, এক্ষেত্রে খেয়াল করো যেহেতু হ্যাজ রয়েছে আর বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে হ্যাজেন্ট লিখবো নিঃসন্দেহে আমরা, তাহলে চলো আমরা কি লিখি, হ্যাজেন্ট। আর এ নিউক্লিয়ার ফ্যামিলি, এই যে এ নিউক্লিয়ার ফ্যামিলি, এটা হচ্ছে একটি একক পরিবার, এর পরিবর্তে আমরা প্রনাউন হিসেবে কি ইউজ করবো কি, ইট। তারপর হচ্ছে কি, দেয়ার অনলি এ ফিউ ফ্যামিলি মেম্বার্স, এখানে খেয়াল করো ই দেয়ার বলতে কী বলছে, দেয়ার আর, এই শব্দটা হচ্ছে অনেকটা এরকম THERE, দেয়ার আর, এরকম আর কি, এটা সংক্ষিপ্ত রূপ এখানে ইউজ করেছি, দেয়ার আর অনলি এ ফিউ ফ্যামিলি মেম্বার্স। এখানে খেয়াল করতে পারো ফিউ, এখানে ফিউ না, এখানে কিন্তু এ ফিউ, যদি শুধু ফিউ থাকতো, শুধু ফিউ, তাহলে আমরা কি ইউজ করতাম, এটা এটা কোশ্চেনটা করতাম কি অ্যাফার্মেটিভ, কিন্তু এখানে এ ফিউ থাকার ক্ষেত্রে এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে একটা কোশ্চেনটা করবো কি নেগেটিভ, তাহলে এর উত্তরটা হচ্ছে কি আরেন্ট দেয়ার হবে 7, ইউজ করবো কি আমরা আরেন্ট দেয়ার। আমরা যদি 8 নম্বরটা একটু খেয়াল করি, ইট ইজ কাম অ্যান্ড কোয়েট, এখানে এই বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে এই বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং ইজ রয়েছে, তাহলে আমরা ইজ যদি থাকে আমরা নিঃসন্দেহে কী লিখবো, ইজন্ট, কী লিখবো, ইজন্ট, আর এখানে সাবজেক্ট হিসেবে ইট আছে, তাহলে আমরা লিখবো কি ইট।
তো রিয়েলি ইজন্ট ইট। 9 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, সো ওয়ান ক্যান হ্যাভ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে কি ওয়ান, এখানে ভার্ব রয়েছে ক্যান হ্যাভ। এখন বলতে পারো কোন অক্সিলারি ভার্বটা নিবা, ক্যান নিব না হ্যাভ নিব। আমরা প্রথমে যে অক্সিলারি ভার্বটি থাকবে আমরা এটি নিব, ক্যান আছে, আমরা এখানে লিখবো কি, আর বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে এখানে লিখবো কি ক্যান্ট, ক্যান্ট। আর এখানে ওয়ানের পরিবর্তে আমরা বলছি ওয়ান থাকলে আমরা প্রনাউন হিসেবে বসবি কি দেই, ক্যান্ট দেই। 10 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স, এই উত্তরটা যদি আমরা করি, খেয়াল করো এখানে নিড নট, এখানে নিডটি কিন্তু অক্সিলারি ভার্ব, নিড হচ্ছে অক্সিলারি ভার্ব। আর তাহলে এই ক্ষেত্রে আমরা 10 নম্বরটা যদি উত্তর করি আমাদের কি হবে, নিড অক্সিলারি ভার্ব। এখন নিডের একটা নিয়ম আছে, যদি নিডের ক্ষেত্রে পজিটিভ বাক্য হয় তাহলে এক্ষেত্রে আমরা ডু ডিড ডাজ ইউজ করতাম, আর যদি তাকে নট নেগেটিভ আছে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নিডই রাখবো। তাহলে আমরা এখানে হবে কি নিড, আর এখানে ওয়ানের পরিবর্তে লিখবো কি দেই, কি নিড দেই। এই উদাহরণটা কিন্তু খেয়াল করবে ভালো করে। তারপর 11 নম্বরটা যদি আমরা খেয়াল করি, এ বার্কিং ডগ সেলডম বাইটস, মানে ঘেউ ঘেউ করা কুকুর কামড়াই কম। এখানে এই সেলডম শব্দটা থাকার কারণে এই বাক্যটি কিন্তু নেগেটিভ মিনিং প্রকাশ করতেছে। সো এক্ষেত্রে এটা ট্যাগ যদি করি তাহলে আমরা হবে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। উত্তর কী হবে, যেহেতু বারবার সাথে এস আছে তাহলে আমরা লিখবো কি ডাজ, আর এখানে এই এ বার্কিং ডগ সাবজেক্টের পরিবর্তে হবে কি ইট, উত্তর হবে কি ডাজ ইট। আমরা 12 নম্বরটা দেখি, ডোন্ট টেল এ লাই। এখানে একটু খেয়াল করো, ডোন্ট টেল এ লাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী তোমাদের সহজেরও বলেছিলাম, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম যদি থাকে লেট আস অথবা লেটস যদি থাকে তাহলে আমরা শ্যাল উই লিখবো, আর বাকি সব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু উইল লিখবো। আর এখানে যেহেতু এখানে লেট বা লেটাস নেই তাহলে আমরা এখানে নিঃসন্দেহে উইলি লিখে ফেলবো, তোমাদের উইল ইউ। আমরা কিন্তু খেয়াল করে যেখানে 12 নম্বর উত্তর লিখেছি কি উইল ইউ। 13 নম্বরটা আমরা যদি লিখি হি ল্যান্ড ইউ সাম মানি। এখানে খেয়াল করে এই যে ল্যান্ড শব্দটা, ল্যান্ড শব্দটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। তো আমরা যদি ল্যান্ড শব্দের পাস্ট ফর্মে থাকে, আমরা জানি পাস্ট ফর্মে থাকলে ডিড লিখতে হয়, আর বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে ডিডেন্ট লিখতে হবে। 13 নম্বর উত্তরটা হবে কি ডিডন্ট। আর এখানে সাবজেক্ট আছে কি হি, ডিডন্ট হি আমরা কিন্তু লিখতে পারবো। পরের প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে এক্ষেত্রে আমরা দেখব, পরের প্রশ্নটা হচ্ছে কি এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে খেয়াল করো এভরি মাদার বলতে কি বোঝানো হচ্ছে, প্রত্যেক মাকেই কিন্তু বোঝানো হচ্ছে। তো আমরা যদি এরকম কোনো সাবজেক্ট হিসেবে যখন এভরি আসবে তখন তার পরিবর্তে প্রনাউনটা আমরা কিন্তু দে ইউজ করব। তাহলে এখন আপাত দৃষ্টিতে আমার মনে হয় যদি এর উত্তরটা আমরা করতাম তাহলে হয়তো কি ডাজেন্ট দেই, কিন্তু না, আমরা দের সাথে ডাজেন্ট হয় না ডোন্ট হয়, তাহলে আমরা উত্তরটা কি লিখবো ডোন্ট দেই। আবার একটু খেয়াল করো এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন বলতে পারো স্যার লাভস আছে আমরা ডাজেন্ট দিব কিন্তু ডোন্ট দিব কেন, এক্ষেত্রে আমরা বললাম যখন এভরি মাদার, এভরি বয়, এভরি গার্ল এরকম হয় তখন তাদের প্রনাউনটা হয় কি দে, আর সাধারণত আমরা দের সাথে ডাজেন্ট হয় না ডোন্ট হয়, এক্ষেত্রে আমরা ডোন্ট দে লিখব। তারপরে 15 নম্বরটা আমরা যদি একটু খেয়াল করি, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। এখন অটো কিন্তু অক্সিলারি ভার্ব আর বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে অটের সাথে এন্টি হবে, অটেন্ট হবে, ও ইউ জাস্ট অটেন্ট। আর সাবজেক্ট হিসেবে এখানে কি আছে উই, তার মানে কি অটেন্ট উই, অটেন্ট উই। তারপর আমরা একটু খেয়াল করো 16 নম্বরটা আমাদের কী হবে, ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এখানে এই বাক্যে একটু খেয়াল করো ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, এই বাক্যটা যদি আমরা খেয়াল করি এখানে যেহেতু ডিড রয়েছে আমরা এখানে এই ডিডটি কিন্তু মেন ভার্ব হিসেবে বসেছে এবং ডিডটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর আমরা জানি ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে আমাকে ডিড আনতে হয়, সেক্ষেত্রে আমরা লিখবো আর বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এখানে নিঃসন্দেহে লিখে ফেলবো ডিডেন্ট লিখতে পারবো আমরা ডিডেন্ট। কিন্তু এখানে প্রশ্ন হইতে পারে যে ইউ হি আই, এখানে কোন সাবজেক্টটি লিখবো, আই লিখবো, হি লিখবো না ইউ লিখবো। খেয়াল করো এখানে ইউ হি আই তিনটি মিলে কিন্তু একটি সাবজেক্ট। এখন যদি আমরা উই বলি উইর ভিতরে কিন্তু সব কিছু থাকবে, তাহলে আমরা ইউ হি আয়ের পরিবর্তে আমরা লিখে ফেলবো কি উই। তারপর 17 নম্বরটা আমরা একটু খেয়াল করি, দ্য বুক কস্ট মি 100 টাকা। এখানে কোস্ট শব্দটি খেয়াল করো, এই কোস্ট শব্দটি হচ্ছে এটির প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম একই রূপ হয়। তো এক্ষেত্রে যেহেতু আমরা বইটি 100 টাকা নিয়েছিল অতীতের, তাহলে এক্ষেত্রে আমরা ডিড ধরবো আর বুকের পরিবর্তে সিঙ্গুলার ইট লিখবো, আর বাক্যটি অ্যাফার্মেটিভ, এই জন্য আমরা লিখবো কি ডিডন্ট, আমরা কি লিখবো ইট, প্রশ্নবোধক চিহ্ন হবে। সুপ্রিয় পরবর্তী আমরা আরেকটা উদাহরণ দেখি, যদি এখানে দেওয়া আছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অ্যারাইভস দেয়ার। এখানে গেল দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অ্যারাইভস দেয়ার, এখানে ভার্বের সাথে কি আছে এস,
বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নিঃসন্দেহে এখানে কি লিখতে পারবো? ডাজন্ট লিখতে পারবো কি? ডাজন্ট। আর এখানে খেয়াল করো, দ্য চেয়ারম্যান সাবজেক্ট হচ্ছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি। এখানে চেয়ারম্যানের আগে দি আছে, সেক্রেটারির আগে দি নাই, তাহলে এখানে যে ব্যক্তি চেয়ারম্যান সেই কিন্তু সেক্রেটারি, মূলত একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা হি ইউজ করব। তারপরে 19 নম্বর আমরা একটু খেয়াল করি, ইট হার্ডলি রেইনস ইন উইন্টার। এই যে হার্ডলি শব্দ থাকার কারণে বাক্যটি নেগেটিভ, তাহলে আমরা এখানে বারবার সাথে এস আছে, তাহলে আমরা ডাজন্ট না লিখে লিখবো কি? ডাজ। আর এখানে ইট তো এখানে দেওয়াই আছে, তার মানে লিখবো ডাজ ইট। 20 নম্বরটা একটু খেয়াল করো, কি হচ্ছে? হু কেয়ার্স। এখানে এই উদাহরণটি, এসব উদাহরণগুলি কিছু কিছু এক্সেপশনাল উদাহরণ, এগুলি হচ্ছে এক্সেপশনাল উদাহরণ। যদি আমরা দেখি কোনো বাক্যে এরকম শুরুতে হু দিয়ে শুরু হয়, তাহলে তারপর আমরা প্রনাউন হিসেবে দে ধরে নিব। তাহলে হু কেয়ার্স এরকম যখন হবে, তাহলে এক্ষেত্রে আমরা এটা কোশ্চেনটা করে ফেলবো কি? টু দে। উদাহরণটা কী করবো? কি? টু দে। হ্যাঁ, এই বাক্যটা একটু এক্সেপশনাল, আমরা খেয়াল রাখবো হু দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা বাক্যটি অ্যাফার্মেটিভ হলে আমরা এরকম টু দিয়ে লিখে ফেলবো। টেলিং লাইজ দ্য গ্রেট সিন। এখানে এই উদাহরণটা যদি আমরা 21 নম্বরটা যদি করি, তাহলে আমাদের কি হচ্ছে? এই যে টেলিং লাইজ দ্য গ্রেট সিন, এখানে এই যে ইজ আছে এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি লিখবো? ইজন্ট। আর এখানে টেলিং লাই, এটা হচ্ছে সাবজেক্ট, এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? ইট। কারণ আমরা আরও একটু সহজ করেছি তোমাদের, যদি বা ইজ আসে তাহলে তার সাথে 3টি প্রনাউন বসতে পারে, হি, শি অথবা ইট। আর এখানে যেহেতু এটা কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, তাহলে এখানে এক্ষেত্রে আমরা ইট ইউজ করে ফেলবো। এখন আমরা একটু খেয়াল করো, যদি আমরা 22 নম্বরটা একটু খেয়াল করি, 22 নম্বরটা আমাদের কী রয়েছে? 22 নম্বরটা আমাদের রয়েছে মানি ইজ মাস্ট ফর আওয়ার লাইফ। এখানে খেয়াল করো, এই বাক্যটি অ্যাফার্মেটিভ এবং ইজ রয়েছে, ইজের জন্য আমরা কি লিখবো? ইজন্ট। আর মানির পরিবর্তে লিখবো কি? ইট। ইজন্ট ইট। 23 নম্বরটা আমরা যদি একটু খেয়াল করি, হু বিলিভস এ লায়ার। ঠিক একটু আগে আমরা যা বলেছিলাম হু কেয়ার্স, এরকমই যদি হু যুক্ত আসে তখন ক্ষেত্রে আমরা ডু দিয়ে লিখে ফেলবো। সহজভাবে বলে দিলাম, ডু দিয়ে আমরা লিখে ফেলবো। তারপর 24 নম্বরটা আমরা যদি আসো, সামবডি ইজ কলিং। হ্যাঁ, এই উদাহরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা জানি যদি সাবজেক্টের সাথে ওয়ান আসে তাহলে কিন্তু আমরা দে লিখবো। আর এটার পরিবর্তে সামান্য পরিবর্তে যদি আমরা প্রনাউন দে লিখি, এখানে কিন্তু ইজ আছে, তাহলে আমরা বাক্যটা অ্যাফার্মেটিভ, ইজেন্ট দে লেখার কথা। আর আমরা জানি দের সাথে ইজ হয় না, দের সাথে কি হয়? আর হয়। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো? আরেন্ট দে। এখানে কিন্তু তোমার মনে একটা প্রশ্ন হতে পারে, যে এখানে সামবডি ইজ কামিং, এখানে ইজেন্ট দে হওয়ার কথা, কিন্তু আমরা আরেন্ট দে কেন লিখলাম? কারণ আগে বলছি যে ইজ থাকার কারণে কি হবে? ইজেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু আমরা সামনের পরিবর্তে দে প্রনাউন ইউজ করবো, দের সাথে ইজ হয় না, আর হয়, এই জন্য লিখলাম আরেন্ট দে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু খেয়াল করব 25 নম্বরটা আমরা একটু খেয়াল করি। 25, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ড দ্য মিটিং। সরি, এখানে অ্যাটেন্ডিড হবে অথবা অ্যাটেন্ডস হবে, অ্যাটেন্ডিড। তো এই ক্ষেত্রে খেয়াল করে, এই যে অ্যাটেন্ডিড কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। আমি এখানে কেন অ্যাটেন্ডিড ইউজ করলাম? কারণ এখানে দি হেডমাস্টার সেক্রেটারি একই ব্যক্তি, তাহলে এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বারবার সাথে এস হওয়ার কথা, নাহলে অতীত ফর্ম। আমি পাস্ট ফর্মেই করে দিলাম অ্যাটেন্ডিড। তাহলে যেহেতু এর অতীত ফর্ম আছে, তো অ্যাটেন্ডিডের জন্য আমরা কী লিখবো? ডিডেন্ট ইউজ করবো। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে কী করবো? ডিডন্ট। আর এখানে এই হেডমাস্টার সেক্রেটারি একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে ইউজ করবো হি। তাহলে উত্তরটা হচ্ছে কি? ডিডন্ট হি। আমরা পরবর্তী যদি আরও কিছু উদাহরণ দেখি, শেষের দিকে আমরা প্রায়, নোবডি বিলিভস এ চিট, এখানে চিটার হবে। নোবডি বিলিভস এ চিটার, এখানে খেয়াল করে এই যে বিলিভস, এই বিলিভ ভার্বটা হচ্ছে কি? বারবার সাথে এস রয়েছে, তাহলে আমরা ডাজ হওয়ার কথা। আর যেহেতু নোবডি, তাহলে আমরা ডাজন্ট লিখতে পারবো, জাস্ট ডাজ লিখবো। এবং নোবডি বলতে জানি আমরা দে ইউজ করতে, যেহেতু বডি আছে, তাহলে কিন্তু দের সাথে ডাজ হয় না, ডু হয়। তাহলে উত্তরটা হবে কি আমাদের? ডু দে। 26 নম্বরটা হবে কি? ডু দে। এবার একটু খেয়াল করে 27 নম্বরটা আমরা যদি দেখি, এভরিবডি হেটস হিম। এক্ষেত্রে একটু খেয়াল করো, বারবার সাথে আবার একই নিয়ম আগেরটার মতো, যেহেতু এস আছে, বাক্যটা অ্যাফার্মেটিভ ডাজেন্ট, আর এভরিবডি বডি থাকলে আমরা দে লিখতে হয়, তাহলে ডাজেন্ট দে হওয়ার কথা, কিন্তু না, দের সাথে ডাজ হয় না, ডোন্ট হয়। তাহলে আমরা লিখবো ডোন্ট দে। ডোন্ট দে কিন্তু আমরা ইউজ করলাম। এবারে 28 নম্বরে আমরা যদি খেয়াল করি, হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ, এখানে হ্যাজ টু রয়েছে, তাহলে হ্যাজ আছে, আমরা হ্যাজেন্টই লিখে ফেলবো। 28 নম্বর লিখবো কি? হ্যাজেন্ট। বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে হ্যাজেন্ট, তারপর সাবজেক্ট কি? হি। এবার 29 নম্বরে যদি আমরা আসি, 29 নম্বর একটু খেয়াল করো, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। হি ক্যান হার্ডলি
সাকসিড ইন লাইফ এক্ষেত্রে যে ক্যান আছে আর হার্ডলি থাকার কারণে বাক্যটি কি নেগেটিভ, তাহলে ক্যান নট লিখতে পারবো না, জাস্ট ক্যান লিখবো আর সাবজেক্ট লিখবো ক্যান হি, তাহলে উত্তরটা হবে কি ক্যান হি। এবং সর্বশেষ লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা জানি লেট আস থাকলে শ্যাল উই লিখতে হয়, তাহলে 30 নম্বরে আমরা কি লিখে ফেলবো শ্যাল উই, আর লেট আস বা লেটস ব্যতীত অন্য ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল লিখবো। সো